হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আধুনিক যুগের 3টে চ্যাপ্টার হয়েছিল এবং আজকে হবে চ্যাপ্টার 4, ঔপনিবেশিক যুগে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতে প্রথম রেলপথটি 1853 সালে বোম্বে থেকে কোন শহরে নির্মিত হয়েছিল? পুনে, নাসিক, থানে, নাগপুর। তো অ্যান্সার হচ্ছে বোম্বে থেকে থানে পর্যন্ত নির্মিত হয়েছিল। 1853 সালে ব্রিটিশদের দ্বারা ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত, মুম্বাইয়ের বরিবন্দর থেকে থানে পর্যন্ত। এটি 16 এপ্রিল 1853 সালে শুরু হয় এবং এটি 34 কিমি পথ অতিক্রম করে। এতে 400 জন যাত্রী ছিল এবং 3টি ইঞ্জিনের নাম ছিল সাহেব, সুলতান ও সিন্ধ। ট্রেনটির 3টা ইঞ্জিন ছিল যার নাম ছিল সাহেব, সুলতান ও সিন্ধ। রেলপথটি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে দ্বারা পরিচালিত হতো। নিচের কোন বছরে বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন বা বেঙ্গল রেগুলেশন 3 গৃহীত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 1818। অপশন ডি 1818। বেঙ্গল রেগুলেশন 3 1818 আনুষ্ঠানিকভাবে বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন 3 অফ 1818 ছিল একটি প্রতিরোধকমূলক আটক আইন যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1818 সালে বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রণয়ন করেছিলেন। কোন সালে দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় হিসেবে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের সদস্য নির্বাচিত হন? তো এখানে অ্যান্সার হচ্ছে 1892। অপশন বি। দাদাভাই নওরোজি, যিনি ভারতের বয়োজ্যেষ্ঠ মানুষ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন, তিনি 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম এশীয় হন। এই পদ থেকে তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের দুরবস্থা তুলে ধরেন। তিনি ড্রেন অফ ওয়েলথ তত্ত্ব প্রচার করেন এবং পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থ রচনা করেন। ভারতের স্বাধীনতার আগে গরিবি সংক্রান্ত ধারণা সর্বপ্রথম কে আলোচনা করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে দাদাভাই নওরোজি। অপশন ডি, দাদাভাই নওরোজি। ভারতের স্বাধীনতার আগে দাদাভাই নওরোজি সর্বপ্রথম গরিবের ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি যে দারিদ্র্য সীমা প্রস্তাব করেছিলেন তা ছিল ন্যূনতম খাদ্য চাহিদা, ভাত বা আটা, ডাল, শাকসবজি, ঘি বা তেল ও লবণ ভিত্তিক। তারপরে কোশ্চেন হচ্ছে, ভারতের কোন ভারতীয় বংশোদ্ভূত শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? তো অধীনতামূলক সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন বা যে শাসক গ্রহণ করেছিলেন, হায়দ্রাবাদের নিজাম। অপশন এ। তো হায়দ্রাবাদের নিজাম 1798 সালে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এই প্রথা মূলত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতীয় রাজ্যগুলোর মধ্যে একটি চুক্তি, যার মাধ্যমে ভারতীয় রাজ্যগুলো সার্বভৌম ক্ষমতা ইংরেজদের হাতে চলে যেত, আর এই ব্যবস্থায় ভারতীয় শাসকদের স্বাধীনভাবে সেনা রাখার অধিকার থাকতো না। সাবসিডিয়ারি জোট প্রথা, এটার মানে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে? সাবসিডিয়ারি ইংলিশে বলা হয় সাবসিডিয়ারি অ্যালিয়েন্স। তো প্রণয়ন করেন লর্ড ওয়েলেসলি, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি এটা কে চালু করেছিল? ওয়েলেসলি। 1798 থেকে 1805 সালের ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। তবে এই ধারণাটি প্রথম দেন ফরাসি গভর্নর ডুপ্লে। বিভিন্ন রাজ্যের মধ্যে প্রথা গ্রহণের ক্রম ছিল। প্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদ, তারপরে দ্বিতীয়তে ছিল মহীশূর, চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের পর, তারপর তৃতীয়তে হচ্ছে তঞ্জোর, চতুর্থ আউধ, তারপর পেশওয়া, সিন্ধিয়া আর গায়কোয়াড়। কোন ভাইসরয়ের সময় 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? তো চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1793 সালে শুরু করেছিল। 1793 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে বাংলায় পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। এটি জমিদার ও কোম্পানির মধ্যে এক চুক্তি ছিল, যেখানে জমিদারদের থেকে নির্দিষ্ট হারে ভূমি কর আদায় করা হতো।
1853 সালে ব্রিটিশরা ভারতে যে অবদান রেখেছিল, যার ফলে মানুষ দূরবর্তী স্থানে ভ্রমণ করতে পারত, সেটি কী ছিল? সেটা ছিল রেলপথ। আমরা প্রথম কোশ্চিনে এটা পড়েছিলাম। আচ্ছা, ব্যাখ্যা প্রথম কোশ্চিনে আমরা 36 নম্বর কোশ্চিনে পড়েছি, সেটার ব্যাখ্যা পড়লেই হবে, ঠিক আছে। নিম্নলিখিতদের মধ্যে কে 1867 সালে ভারতের মাথাপিছু আয় গণনা করেন এবং তার পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে প্রকাশ করেন? তো এটা আমরা দেখলাম, একটা ব্যাখ্যায় পড়লাম যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা লিখেছেন দাদাভাই নওরোজি, অপশন ডি। ভারতে জাতীয় আয়ের প্রথম হিসাব করেন দাদাভাই নওরোজি। তিনি 1867 থেকে 68 সালে ভারতের জাতীয় আয় 340 কোটি টাকা ও মাথাপিছু আয় 20 টাকা হিসেবে নির্ধারণ করেন। আর এই তথ্য তিনি 1901 সালে প্রকাশিত তার বই পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ায় প্রকাশ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে বাংলা ও বিহারের দিওয়ানি অধিকার অর্জন করে? তো এটা রিপিট কোশ্চিন, এর আগে আমরা পড়েছি এটা। তো অ্যান্সার হচ্ছে 1765 সালে। 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার দেন। এটি ছিল বক্সারের যুদ্ধে 1764 নবাবের পরাজয়ের ফল আর কি। কোম্পানি এই অধিকারের বিনিময়ে সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদান করত। আচ্ছা, ভারতে প্রথম টেক্সটাইল মিল কোথায় 1818 সালে স্থাপিত হয়েছিল? তো প্রথম টেক্সটাইল মিল ক্যালকাটা অর্থাৎ কলকাতায় স্থাপিত হয়েছিল। ভারতের প্রথম টেক্সটাইল মিল 1818 সালে কলকাতার কাছে ফোর্ট গ্লাস্টারে স্থাপিত হয়, যদিও এটি সফল ছিল না। এবার 1854 সালে মুম্বাইয়ে কাওয়াজি নানাভাই দাভার দ্বারা প্রথম সফল কটন টেক্সটাইল মিল প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে ভারতের কটন শিল্পের ভিত্তি তৈরি হয়। বোম্বে ডেকানে প্রথম রাজস্ব সেটেলমেন্ট কোন সালে কার্যকর হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 1820 সালে, অপশন বি। বোম্বে ডেকানে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে থমাস মুনরো কর্তৃক চালু করা রাজস্ব ব্যবস্থা ছিল রায়তরি ব্যবস্থা। তো এতে ভূমির ধরন অনুযায়ী গড় আয় হিসাব করে চাষির কর যোগ্যতা নির্ধারণ করা হতো। এটি প্রথম কার্যকর হয় 1820 সালে। উপনিবেশবাদী শাসন সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে বেঙ্গল অর্থাৎ বাংলা, অপশন ডি। উপনিবেশবাদী শাসন সর্বপ্রথম বাংলা প্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রামীণ সমাজ পুনর্গঠনের প্রথম উদ্যোগ এবং জমির অধিকারের নতুন পদ্ধতি প্রবর্তন ও রাজস্ব ব্যবস্থায় নতুন ধারা প্রবর্তনের চেষ্টা এখান থেকেই শুরু হয়। তারপরে কোশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় বর্ধমানের রাজা কে ছিলেন? তো বর্ধমানের রাজা ছিলেন তেজ চাঁদ, অপশন বি, তেজ চাঁদ। স্থায়ী বন্দোবস্তের বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় বর্ধমানের রাজা ছিলেন তেজ চাঁদ। পরবর্তীকালে মেহতাব চাঁদের সময় বর্ধমান রাজ আরও সমৃদ্ধ হয়। তিনি সাঁওতাল বিদ্রোহ 1857 সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের সহায়তা করেছিলেন। ভারতে প্রথম পাটকল স্বাধীনতার পূর্বে কোথায় স্থাপিত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে বেঙ্গলে বা বাংলায়, অপশন বি হচ্ছে অ্যান্সার। ভারতের প্রথম পাটকল 1855 সালে কলকাতার হুগলি নদীর তীরে রিসোড়াতে স্থাপিত হয়। এটি ছিল একল্যান্ড মিল। এটি জর্জ একল্যান্ড ও বাঙালি অর্থানুকূলকারী বাবু বিশ্বম্বর সেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে চ্যাপ্টার 5, আধুনিক ভারতের শিক্ষা উন্নয়ন। তো উডস ডেসপ্যাচ কোন সংস্কারের সঙ্গে সম্পর্কিত ছিল? উডের ডেসপ্যাচ এটা ছিল শিক্ষার সঙ্গে সম্পর্কিত। আমরা ব্যাখ্যাটা দেখব। চার্লস উড ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট। তিনি 1854 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহাউসির কাছে একটি ডেসপ্যাচ পাঠান। এতে প্রাথমিক বিদ্যালয়ে আঞ্চলিক ভাষা, উচ্চ বিদ্যালয়ে অ্যাংলো ভার্নাকুলার ও কলেজ পর্যায়ে ইংরেজি শিক্ষার সুপারিশ করা হয়। এই ডেসপ্যাচকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যিনি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়, তিনি হলেন স্যার সৈয়দ আহমদ খান, অপশন ডি। 1875 সালে স্যার সৈয়দ আহমদ খান মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। তিনি সমাজ সংস্কারক, সাংবাদিক এবং 1857 সালের বিদ্রোহ সম্পর্কে আসবাবে বগওয়াত হিন্দ নামক বই লেখেন।
শিক্ষার অগ্রগতি পর্যালোচনার জন্য উইলিয়াম হান্টার কমিশন কবে গঠিত হয়? তো হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। অপশন এ। হান্টার কমিশন 1882 সালে তৎকালীন ভাইসরয় লর্ড রিপনের দ্বারা গঠিত হয়। এটি উডে ডিসপ্যাচের বাস্তবায়নের অভাব সংক্রান্ত অভিযোগ পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল। এতে 8 জন ভারতীয় সদস্য ছিলেন। ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষার প্রবর্তনের পক্ষে কে ছিলেন? তো পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষার প্রবর্তনের পক্ষে ছিলেন রাজা রামমোহন রায়। অপশন বি। পরের আচ্ছা ব্যাখ্যাটা পড়ে নিই আমরা। রাজা রামমোহন রায় ভারতের আধুনিক পুনর্জাগরণের জনক ছিলেন। তিনি ব্রাহ্ম সমাজ, প্রেসিডেন্সি কলেজ ও আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষা চালুর প্রবক্তা ছিলেন। 1884 সালে পুনেতে ডেকান এডুকেশন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন। তো ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন বিষ্ণু শাস্ত্রী চিপলুঙ্কার ও বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশন এ। তো ডেকান এডুকেশন সোসাইটি 1884 সালে বাল গঙ্গাধর তিলক ও বিষ্ণু শাস্ত্রী চিপলুঙ্কার দ্বারা প্রতিষ্ঠিত হয়। আর এটি মহারাষ্ট্রে 43টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে। প্রাপ্তবয়স্ক শিক্ষার সংগঠন জ্ঞান প্রসারক মণ্ডলী গঠন করেছিলেন কে? জ্ঞান প্রসারক মণ্ডলী গঠন করেছিলেন দাদাভাই নওরোজি। প্রাপ্তবয়স্কদের শিক্ষা প্রসারে উৎসর্গীকৃত একটি সংগঠন ছিল জ্ঞান প্রসারক মণ্ডলী, যা 1848 সালে দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করেছিলেন। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলেও ডাকা হয়। তারপরে হচ্ছে চ্যাপ্টার 6 সংবাদপত্র ও পত্রিকা। এ নেশন ইন মেকিং বইটির লেখক হলেন। তো এ নেশন ইন মেকিং এই বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি। বিখ্যাত বই ও লেখকদের নাম এখানে দেখো। এ নেশন ইন মেকিং হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিমস্বরাজ লিখেছেন মহাত্মা গান্ধী। ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ। আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়। ভারত বিভাজন বল্লভভাই প্যাটেল। আর রাইজ অফ দ্য মারাঠা পাওয়ার এমজি রানাডে। তারপরে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রস্তাব করেছিলেন, যা দেশীয় ভাষার সংবাদপত্রকে ব্রিটিশ নীতির সমালোচনা থেকে বিরত রাখতে চেয়েছিল। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে এটা লর্ড লিটন প্রবর্তন করেছিল। ঠিক আছে, অপশন বি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে লর্ড লিটন প্রস্তাব করেন। এই আইনের উদ্দেশ্য ছিল দেশীয় ভাষার সংবাদপত্রগুলিকে ব্রিটিশ নীতির সমালোচনা থেকে বিরত রাখা। ভারতের প্রথম প্রধান সংবাদপত্র বেঙ্গল গেজেট কোন সালে শুরু হয়েছিল? তো বেঙ্গল গেজেট শুরু হয়েছিল 1780 সালে। অপশন এ 1780। 29 জানুয়ারি 1780 সালে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার প্রকাশ করেন। এটি এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্র এবং এটি সমালোচনামূলক স্বভাবের কারণে 1782 সালে এটা বন্ধ হয়ে যায়। নিচের কোন জাতীয়তাবাদী নেতা মারাঠি ভাষার কেশরী পত্রিকা প্রতিষ্ঠা ও সম্পাদনা করেছিলেন? তো কেশরী পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন, সম্পাদনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন এ। কেশরী মারাঠি সংবাদপত্রটি 4 জানুয়ারি 1881 সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন। আর তিনি ইংরেজিতে মারাঠা নামে আর একটি পত্রিকা চালাতেন আর কি। তো মারাঠা নাম যেটা পত্রিকা ছিল সেটা ইংরেজি ভাষা, আর কেশরী নামটা মারাঠি ভাষা। কোন বাংলা সংবাদপত্রটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা ও সম্পাদনা করেছিলেন? তো এখানে হচ্ছে সংবাদ কৌমুদী। আমরা কেশরীতে পড়লাম এটা বাল গঙ্গাধর তিলক। তো অ্যান্সার হচ্ছে সংবাদ কৌমুদী। 1821 সালে রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী নামক বাংলা সাপ্তাহিক সংবাদপত্র শুরু করেন। এটি ছিল প্রথম ভারতীয় ভাষার সংবাদপত্র। তিনি ফার্সিতে মিরাটুল আখবার নামেও একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম দেশীয় ভাষার ভার্নাকুলার সংবাদপত্র হিসেবে পরিচিত? তো এখানে অ্যান্সার হচ্ছে সংবাদ দর্পণ। অপশন এ সংবাদ দর্পণ। সংবাদ দর্পণ ছিল ভারতের প্রথম দেশীয় ভাষার সংবাদপত্র, যা 31 মে 1818 সালে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান এবং এটি বাংলায় প্রকাশিত হতো। নিম্নলিখিত কোন বিপ্লবী পত্রিকাটি বিদেশে প্রকাশিত হয়নি? নিম্নলিখিত কোন বিপ্লবী পত্রিকাটি বিদেশে প্রকাশিত হয়নি? অ্যান্সার হচ্ছে যুগান্তর। এটা বিদেশে হয়নি, বাকিগুলো বিদেশেরই ছিল।
যুগান্তর ছিল একটি বাঙালি বিপ্লবী সংবাদপত্র যা 1906 সালে কলকাতায় ভূপেন্দ্রনাথ দত্ত বীরেন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন। তলোয়ার বার্লিনে জার্মানি, ফ্রি হিন্দুস্তান সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র, তারকনাথ দাস দ্বারা এবং ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট লন্ডনে শ্যামকৃষ্ণ বর্মা দ্বারা প্রকাশিত হয়। কোন ব্যক্তি আল হিলাল পত্রিকা প্রকাশ শুরু করেছিলেন জাতীয়তাবাদ প্রচারের উদ্দেশ্যে? তো আল হিলাল পত্রিকা শুরু করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি। আল হিলাল ছিল একটি সাপ্তাহিক উর্দু ভাষার পত্রিকা যা মৌলানা আবুল কালাম আজাদ শুরু করেছিলেন। এটি ব্রিটিশ শাসনের সমালোচনা এবং ভারতীয় মুসলিমদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের আহ্বানের জন্য বিখ্যাত ছিল। এটি 1912 থেকে 1914 পর্যন্ত চলেছিল, পরে প্রেস অ্যাক্টের অধীনে বন্ধ করে দেওয়া হয়। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন প্রকাশ করেছিলেন। মহাত্মা গান্ধী 1904 সালে দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা প্রকাশ করেন। এটি হিন্দি, গুজরাটি, তামিল এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হতো, পরে শুধুমাত্র গুজরাটি ও ইংরেজিতে প্রকাশিত হয়। 30শে মে 1826 সালে প্রথম হিন্দি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। এই দিনটিকে হিন্দি সাংবাদিকতা দিবস হিসেবেও পালন করা হয়। ওই পত্রিকার নাম কি ছিল? তো ওই পত্রিকার নাম ছিল উদন্ত মার্টান্ড, অপশন সি। তো উদন্ত মার্টান্ড ছিল প্রথম হিন্দি ভাষার সংবাদপত্র যা 30শে মে 1826 সালে কলকাতা থেকে পণ্ডিত যুগল কিশোর শুক্ল দ্বারা প্রকাশিত হয়। এটি প্রতি মঙ্গলবার সাপ্তাহিকভাবে প্রকাশিত হতো। তারপর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ইয়ং ইন্ডিয়া পত্রিকা কে প্রকাশ করেছিলেন? প্রকাশ করেছিলেন এখানে অপশন বি আর আম্বেদকর রয়েছে। আচ্ছা, ইয়ং ইন্ডিয়া এটা মহাত্মা গান্ধী হবে, অপশন সি হচ্ছে অ্যান্সার, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1919 সাল থেকে 1931 সালের মধ্যে ইংরেজি ভাষায় ইয়ং ইন্ডিয়া নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি নবজীবনে হরিজন পত্রিকা প্রকাশ করেন। এর পরের চ্যাপ্টারগুলো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।